বলো। হ্যাঁ, ওইটা রাখলেও হবে, অথবা তুমি ভেলোসিটির ম্যাগনিটিউডটা বের করে আর অ্যাঙ্গেলটাও বের করে দেখাইতে পারো, একই, ওইটা ম্যাটার করে না। তুমি আইজেতেও রাখতে পারো অথবা ম্যাগনিটিউড অ্যাঙ্গেলেও দেখাইতে পারো। আচ্ছা, এবার আসি একটা 3D কলিশনে। সাপোজ একটা অবজেক্ট, দেখো এখন জিনিসগুলো কত ইজি। একটা অবজেক্ট 2i প্লাস 3j মাইনাস কে ভেলোসিটিতে যাচ্ছিল, তার ম্যাস হচ্ছে 4 কেজি। আর আরেকটা অবজেক্ট এখানে চুপচাপ বসেছিল, তার ম্যাস হচ্ছে 2 কেজি, তার কোনো ইনিশিয়াল ভেলোসিটি নেই। দুজনের মধ্যে একটা ভয়ানক কলিশন হয়, অ্যান্ড দেন এই 4 কেজি ম্যাসের অবজেক্টটা এই দিকে যাওয়া স্টার্ট করে উইথ মানে এক্স অ্যাক্সিসের দিকে, মানে তার এরপরে ভেলোসিটি হয় 3i মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড লিখে দিই, মিটার পার সেকেন্ড। সো আমাকে জিজ্ঞেস করছে 2 কেজির অবজেক্টটা কোন দিকে যাবে, এটার ডিরেকশন কোন দিকে। তোমাকে কি কি দেওয়া আছে আইডেন্টিফাই করো। m1 দেওয়া আছে 4 কেজি, u1 ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 3j মাইনাস কে মিটার পার সেকেন্ড। তোমাকে m2 দেওয়া আছে 2 কেজি, তোমাকে ইনিশিয়াল u2 দেওয়া আছে উইচ ইজ 0। তারপর তোমাকে v1 দেওয়া আছে 3i, বের করতে বলছে v2 কত। সিম্পলি আমাদের কি ফর্মুলা ছিল, m1 u1 ভেক্টর প্লাস m2 u2 ভেক্টর প্লাস m ইজ ইকুয়াল টু m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর। m1 হচ্ছে 4, u1 হচ্ছে 2i প্লাস 3j মাইনাস কে, এই যে এখানে এটা, প্লাস m2 ইন্টু u2 একটা 0 ভেক্টর, সো এটা 0 হয়ে যাবে, এটা লেখার দরকার নেই, ইজ ইকুয়াল টু m1 ইন্টু v1 ভেক্টর। m1 হচ্ছে 4, v1 ভেক্টর হচ্ছে কত 3i, m2 হচ্ছে 2, আর v2 ভেক্টরটা আমরা বের করব। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করে v2 ভেক্টরটা বের করতে পারি, যে v2 ভেক্টর আসবে এই যে 4 2 * 8, আর এখানে কি করব, এটাকে সাইড চেঞ্জ করে নিয়ে যাব, আর দেন এই 2 দিয়ে বোথ সাইড ডিভাইড করে দিব। সো 4 2 * 8 মাইনাস 12, দ্যাট ইজ মাইনাস 4, সো এখানে আসবে মাইনাস 2i, 4 3 * 12, 12/2 দ্যাট ইজ 6j, আর মাইনাস 4/2 মাইনাস 2k। সেকেন্ড অবজেক্টটা এই ডিরেকশনে চলে যাবে, সেকেন্ড অবজেক্টটা এরকম একটা 2i মাইনাস 2i প্লাস 6j মাইনাস 2k ভেক্টরের দিকে চলে যাবে। সো আমরা এখন যে কোনো ইসের জন্য করতে পারবো তো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, মানে মেইন আইডিয়া হচ্ছে মাল্টি ডাইমেনশন হলেও তিনটা আলাদা আলাদা অ্যাক্সিসের জন্যই আমরা মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করে দিতে পারি, আর সেটা ভেক্টর ফর্মে আরও ইজি হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কলিশনের আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ করি, অ্যান্ড ক্লাসে যে ম্যাথগুলো করাই এগুলো একটু ভালোভাবে নোটিস করলে আমি পরে যে শিটটা দিব, আজকে রাতে একটা শিট দিব এই আজকে যা যা পড়াইছে এগুলোর উপর, এগুলো ঠিক মতো করতে পারবা। ক্লাসে যদি মনোযোগ না দাও তাহলে তুমি ওই শিটগুলো সলভ করতে পারবে না। ওকে, আমি ক্লাসের সবচেয়ে টাফগুলোই করাই দিই। আচ্ছা, সো ক্লাসের ম্যাথগুলো অবশ্যই ভালো মতো নোট ডাউন করবে, অ্যান্ড ক্লাসেরগুলো কিন্তু আমি ইনস্ট্যান্ট মাথা থেকে বের করি, ওইগুলো তুমি শিটে নাও পাইতে পারো। সো ক্লাসেরগুলো একটু ভালো করে খাতায় তুলে রেখো। সো এখানে ধরো একটা ম্যাথ দিলাম এরকম, যে একটা বম্ব আমরা এখান থেকে থ্রো করছি, এখান থেকে একটা বম্বকে থ্রো করছি জায়গা থেকে, এটার ম্যাস হচ্ছে সে ক্যাপিটাল এম। এখন এই বম্বটাকে আমি এরকম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করছি, আর আমরা জানি বম্বটা নর্মালি এইভাবে পড়ার কথা। এখানে আমার একটা টার্গেট ছিল যার গায়ে আমি মারছি, সো এইখানে এটা পড়ার কথা ছিল, বাট দেখা গেছে এই বম্বটার ডিটোনেশন টাইমটা একটু কম ছিল, এর জন্য দেখা গেছে ও যখন এই যে ম্যাক্সিমাম হাইটে উঠছে তখনই ও এখান থেকে ফেটে গেছে। অ্যান্ড ফেটে গেছে এভাবে যে এটা মাঝখান দিয়ে এরকম হাফ হয়ে গেছে পুরা,
মানে এখন এই দুইটা সেগমেন্টের তাহলে ম্যাস কত করে m/2 m/2 অ্যান্ড বলছে যে এই বম্বটাকে এইভাবে থ্রো করার পর এখানে বম্বটার তোমার ভেলোসিটি বলে দেওয়া আছে যে এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড আর অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রিজ। তো বলছে এটা ম্যাক্সিমাম হাইটে ওঠার পর হঠাৎ করে বাস্ট হয়ে গেছে। বাস্ট হওয়ার পর দেখা গেল এটার অর্ধেক একদম এখানেই স্টপ হয়ে গেছে, মানে এই বমটা তো মুভ করতেছিল তাই না, দেখা গেছে অর্ধেক স্টপ হয়ে গেছে। এখন স্টপ হয়ে তো ওইখানে থেমে থাকবে না, দেখা গেছে এই প্রথম অর্ধেকটা এখানে একদম হঠাৎ করে একদম স্ট্যান্ড স্টিল দাঁড়ায় গেছে অ্যান্ড সে এখান থেকে নিচে পড়ে গেছে, মানে এখানে একটা এক্সপ্লোশন হইলো অ্যান্ড দেন এই বম্বটা নিচের দিকে পড়ে গেল, মানে বম্বের এই হাফটা নিচের দিকে পড়লো। এখন জিজ্ঞেস করছে বাকি হাফ কোথায় গিয়ে পড়বে। তো সিনারিওটা একটু ভালো মতো আগে বোঝার ট্রাই করো। একটা বম্ব এই তার ম্যাক্সিমাম হাইটে উঠে বাস্ট হয়েছে, দুইটা ইকুয়াল সেগমেন্টে ডিভাইড হয়েছে, একটা সোজা নিচে পড়ে গেছে আর একটা সামনে গিয়ে পড়ছে। সোজা নিচে গিয়ে পড়ার কারণ কি, কারণ সে ওইখানে মানে তার আর কোনো হরাইজন্টাল ভেলোসিটি ছিল না। যদি তার হরাইজন্টাল ভেলোসিটি বা আনুভূমিক একটা বেগ থাকতো তাহলে এটাও একটু কি সামনে গিয়ে পড়তো, বাট এটা সোজা নিচে পড়ে গেছে বলতে এটাই বুঝাইছে, মানে এখানে মেইন কনসেপ্ট এটাই যে এটা সোজা নিচে পড়ে গেছে বলতে এটাই বোঝাচ্ছে যে এই বম্বটার এই পোর্শনটা কলিশনের পর একদম 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হয়ে গেছে অ্যান্ড এর জন্যই সে আর সামনে আগায়নি, সে সোজা একটা ফ্রি ফলিং বডির মতো নিচে পড়ে গেছে। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে এই বাকি হাফ কোথায় গিয়ে পড়বে, কত মানে এখান থেকে টোটাল কত দূরে গিয়ে আমার বম্বটা পড়বে। ওকে, সো আমরা দেখি যে কলিশনটা হয়েছে কোথায়, ম্যাক্সিমাম হাইটে। তখন বম্বটা একটা অবজেক্ট ছিল আর তার ভেলোসিটি কত ছিল, ম্যাক্সিমাম হাইটে বম্বটার ভেলোসিটি কত ছিল বলো তো, 30 cos 60। গুড। সো এটা ছিল তার কলিশনের, মানে একটা এক্সপ্লোশনও কিন্তু একটা কলিশন। এক্সপ্লোশন হচ্ছে একটা অবজেক্টের মধ্যেই, মানে এখানে তুমি জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো যে পুরা বম্বটা হচ্ছে আসলে দুইটা আলাদা আলাদা হাফের কালেকশন অ্যান্ড দুইটারই তখন ভেলোসিটি 30 cos 60 করেছিল, রাইট। এক্সপ্লোশন হওয়া মানে এই দুইটা পার্টিশন, এই দুইটা অংশের মধ্যে একটা কলিশন হওয়া। ওকে, সো তুমি দুইটাকে আলাদা আলাদাও চিন্তা করতে পারো অথবা দুইটাকে একবারে চিন্তা করতে পারো যে একদম প্রথমে এখানে দুইটা অবজেক্ট ছিল, মানে একটা অবজেক্ট ছিল যার ম্যাস ছিল m আর ভেলোসিটি ছিল 30 cos 60। এটা ছিল আমার ইনিশিয়াল টোটাল মোমেন্টাম অফ সিস্টেম। অনেকে এটাকে এভাবে লেখে, অনেকে এইভাবেও লেখে যে m/2, মানে সে প্রথম থেকেই ওইটাকে দুইটা আলাদা আলাদা অংশ হিসেবে চিন্তা করে, বাট আলটিমেটলি কিন্তু আইডিয়াটা সেম। 30 cos 60 এটা ইকুয়ালস কত, মানে এই দুইটা ইকুয়ালস কত কলিশনের পরে টোটাল মোমেন্টাম। কলিশনের পর অর্ধেক হয়ে গেছে কি একদম 0, সো আমরা এখানে লিখতে পারি m/2 ইন্টু 0 প্লাস কলিশনের পর বাকি অর্ধেক কি একটা সামনে আরেকটা ভেলোসিটি পাইছে, সো এটাকে আমি বললাম ধরো এটা v, সো m/2 ইন্টু v। সো এখান থেকে আমি v বের করতে পারবো, বোথ সাইড থেকে m কেটে দাও, সো v ইজ ইকুয়াল টু 2 ইন্টু 30 cos 60, 2 ইন্টু 30 cos 60, এই যে এটা এটা। সো এখান থেকে লেখা যায় 30 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস এই বাকি হাফ এখান থেকে 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আবার জার্নি স্টার্ট করবে। সো এখান থেকে 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে হরাইজন্টালি থ্রো করা একটা অবজেক্ট কোথায় গিয়ে পড়বে, কত দূরে গিয়ে পড়বে বের করা খুব সহজ। ফার্স্টে তোমার ম্যাক্সিমাম হাইটটা জানতে হবে এখানে, যে এখানে ম্যাক্সিমাম হাইট h ইজ ইকুয়াল টু কত, v0 স্কোয়ার সাইন স্কোয়ার্ড থিটা নট ডিভাইডেড বাই 2g, v0 হচ্ছে 30, আচ্ছা থিটা নট হচ্ছে 60, 30 স্কোয়ার সাইন স্কোয়ার 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, সেটা ক্যালকুলেট করো। 30 স্কোয়ার সাইন 60 স্কোয়ার divided by 2 into 9.8, 34.438, 34.438, so এটা হচ্ছে 34.438।
আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, সো এখান থেকে আমরা এইচটা বের করছি। এইচ হচ্ছে 34.438 মিটার, ফাইন। আর আমরা এই ডিস্টেন্সটা জানি, বলো তো এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কতটুক হবে? ভ্যালুটা না, আমি জাস্ট জানতে চাচ্ছি এটা কি, এই ডিস্টেন্সটুক কতটুক? হরাইজন্টাল রেঞ্জের হাফ। তুমি হয়তো হরাইজন্টাল রেঞ্জই মিন করছো, মানে ওই যে ক্যাপিটাল আর যেটা, সেটাকে আমরা আগে বের করব ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি, দ্যাট ইজ 30 স্কোয়ার সাইন 2 ইন্টু 60 ডিভাইডেড বাই 9.8। আমরা এখান থেকে পাবো 30 স্কোয়ার সাইন 120 ডিভাইডেড বাই জি, which is 79.53। আচ্ছা, এটা হচ্ছে আমার টোটাল হরাইজন্টাল রেঞ্জ, মানে প্রথমে যেখানে পড়ার কথা ছিল। সো এই ডিস্টেন্সটা কত এখন? এটার হাফ, সো এইটুক হচ্ছে 79.53 ডিভাইডেড বাই 2, ক্লিয়ার? আর এই ডিস্টেন্সটা কত? মানে এই যে এক্সপ্লোশনের পরে বাকিটুক যে সামনে গিয়ে পড়ছে, সেটা হচ্ছে এই যে এক্স ইজ ইকুয়াল টু এই 34.438 মিটার নিচে পড়তে কত টাইম লাগে? 2 ইন্টু রুট ওভার 2 ইন্টু 34.438 ডিভাইডেড বাই জি ইন্টু এইদিকে ভেলোসিটি কত? 30, সো এত ইন্টু 30। সো অবশ্যই সবসময় ক্লাস শেষে ওই দিনই বা পরের দিন একটু খাতাটা আরেকবার দেখে নিবা, অ্যান্ড দেখবা যে তুমি সবগুলো আইডিয়া বুঝছো কিনা, আমি ক্লাসে যা যা দেখাইছি। যদি প্রবলেম থাকে আমাকে জানাও। এত ইন্টু 30, সেটা আসে 79.53, অ্যাগেন সেটা আসে 79.53। সো টোটাল কত দূরে গিয়ে পড়লো? এত প্লাস 79.53 ডিভাইডেড বাই 2, ওভারঅল 119 মিটার ডিস্টেন্সে গিয়ে এটা পড়ছে। জাস্ট এইখানে একটা এক্সপ্লোশন হয়েছে নাকি? সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে এখানে? এই যে এটার পরেরটা হচ্ছে যে দেখো, আমরা প্রথমে এই অর্ধেকের ডিস্টেন্স বের করছি, এটা হচ্ছে এত, আর পরে এই অর্ধেকের ডিস্টেন্স, এইটুকের ডিস্টেন্স বের করছি, সেটা আসছে এত, এই যে দিস ওয়ান। দেন ওই দুটাকে অ্যাড করে দিছি। সো এটাই কি আমার টোটাল মডিফাইড হরাইজন্টাল রেঞ্জটা না? এখন তো এটা অনেক সামনে গিয়ে পড়বে আর কি, সো সেটাই বললাম। বুঝতে পারছো? এখানে আমরা হরাইজন্টাল রেঞ্জ অ্যাকচুয়ালি এই সেকেন্ড পোর্শনটার বের করতেছি। এই প্রথম পোর্শনটার হরাইজন্টাল রেঞ্জ তো জাস্ট এইটুক, সে তো এইখানে গিয়েই পড়ে গেছে। আর সেকেন্ড পোর্শনটা একদম প্রথম থেকে লাস্ট এই পর্যন্ত আসছে। আর কারো কোনো কোশ্চেন এখানে? ওকে, সো আই হোপ কলিশন রিলেটেড আর কোনো ধরনের প্রবলেম হবে না কারো। আর আজকে যে শীটটা দিব ওইটা সলভ করে ফেলবা, তাহলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, এবার আমরা এই কনজারভেশন অফ মোমেন্টাম, এটার খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দেখব, উইচ ইজ রকেট মোশন। অ্যান্ড এই রকেট মোশনের ফর্মুলা আমাদের শিখতে হবে, এটা থেকে ম্যাথ আসে। রকেট মোশন হচ্ছে এমন একটা মোশন যেখানে ম্যাসটা ভ্যারিয়েবল হয়। কারণ চিন্তা করো, একটা রকেট যখন লঞ্চ করা হয়, সেই রকেটটা যত যেতে থাকে সে কিন্তু ফুয়েল বার্ন করে বের করে দিতে থাকে। সো তার কিন্তু ম্যাসটা আস্তে আস্তে কমতে থাকে, সে আস্তে আস্তে হালকা হয়। সো এই কেসটাই হচ্ছে ম্যাসটা ভ্যারিয়েবল হয়। সো এটা খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল মোমেন্টাম কনজারভেশনেরও, অ্যান্ড ওভারঅল সব কিছু বোঝার জন্য এটা বেশ ভালো একটা সেট আপ। তুমি এখান থেকে সব আইডিয়াগুলো অনেক ক্লিয়ারলি বুঝতে পারবা। সো আমরা একটা রকেট মোশনের জন্য ফর্মুলা ডিরাইভ করব। সো আমরা ফার্স্টে একটা এখানে রকেট ড্র করি। সো একটা রকেটে হচ্ছে এই দুই সাইডে দুইটা ফিউল চেম্বার থাকে। জাস্ট আমরা একদম সিম্পলি একটা রকেট
নিচ্ছে যে এগুলো হচ্ছে ওর ফিউল চেম্বার। ওকে, আর এই ফিউল চেম্বারগুলোতে অ্যাকচুয়ালি যেটা হয়, ফিউলের সাথে ফিউলের কম্বাসনে হিউজ অ্যামাউন্ট অফ হিট অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ এক্সস্ট প্রডিউস করে এটা এখান থেকে এক্সস্টটাকে বের করে দেয় অ্যান্ড রকেটটা আস্তে আস্তে সামনের দিকে আগায়। এখানেও কিন্তু একটা কলিশন হচ্ছে। সেটা কোথায়? এই যে ফিউয়েল চেম্বারে এই এক্সস্টের সাথে রকেটের কলিশন হচ্ছে। এটা যত বের হয়ে যাচ্ছে এই রকেটটা তত সামনে আগাচ্ছে। একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে যে তুমি যদি ধরো একটা হ্যান্ড শাওয়ার নাও আর সেটা দিয়ে ধরো ফ্লোরের দিকে তুমি জোরে পানি স্প্রে করো, তখন দেখবা হ্যান্ড শাওয়ারটা আস্তে আস্তে উপরে উঠে আসবে, মানে মনে হবে যে হ্যান্ড শাওয়ারটা উপরে উঠে আসতেছে। এটারও রিজন সেম, যে এখান থেকে যখন আমি এক্সস্ট বের করে দিব তখন এই রকেটটা আস্তে আস্তে সামনে আগাবে। যেমন একটা গাড়ির নাইট্রোসটাও কিন্তু সেম মেকানিজমে কাজ করে। গাড়ির স্পিড বাড়ানোর জন্য নাইট্রোস পিছন থেকে বের করে দেওয়া হয় অ্যান্ড এর জন্য গাড়িটার স্পিড বাড়ে, অ্যাক্সেলারেশন হয়। আচ্ছা, সো রকেট মোশনে অ্যাকচুয়ালি আমরা এখানে কিছু জিনিস অ্যাজিউম করব যে এই রকেটটা হচ্ছে রাইট নাও স্পেসে আছে, এটা অ্যাট স্পেস, মানে এখানে কোনো গ্র্যাভিটির ইফেক্ট নাই, আমরা গ্র্যাভিটিকে ইগনোর করতেছি। অ্যান্ড আমরা ধরলাম যে এই রকেটটা অলরেডি মুভিং, এই রকেটটা অলরেডি মুভিং অ্যান্ড তার ভেলোসিটি হচ্ছে ভি, আর এই রকেটটার রাইট নাও ম্যাস হচ্ছে এম। ও কোনো একটা মোমেন্টে মুভিং ছিল, আমি ওই মোমেন্টে ওর ক্যালকুলেশন করতেছি। এখন এই রকেটটা কি করলো, কিছু ফিউয়েল বার্ন করে এদিক থেকে বের করে দিল, কিছু ফিউয়েল বার্ন করে এদিক থেকে বের করে দিল। আর সে এইদিকে কত ভেলোসিটি, আচ্ছা এখানে একটা কাজ করি, এগুলোকে একটু ছোট করে আর কি, একটু পরে বোঝাইতে সুবিধা হবে। দেখো, সো আমরা ধরে নিছি যে এই রকেটটা হচ্ছে ইনিশিয়ালি স্পেসে আছে আর তার রাইট নাও ম্যাস হচ্ছে এম আর রাইট নাও ভেলোসিটি হচ্ছে ভি। আমরা কি করলাম, দেখলাম যে এই রকেটটা ধরো এই মোমেন্টের টি সেকেন্ড পরে, ধরো আমি যেই মোমেন্টে ওকে অবজার্ভ করছি সেই মোমেন্টের টি সেকেন্ড পরে আমরা বললাম যে এই রকেটটা এখন কিছুটা ফিউয়েল বার্ন করে বের করে দিচ্ছে, কারণ ও তো কন্টিনিউয়াসলি ফিউয়েল বার্ন করে বের করে দিচ্ছে, রাইট? সো আমি কি করলাম, ওকে বললাম, এখানে বললাম যে এই রকেটটা এখন কিছু অ্যামাউন্ট ফিউয়েল বের করে দিচ্ছে। আর সেই অ্যামাউন্টটা কত, সেটা হচ্ছে খুবই টাইনি একটা অ্যামাউন্ট, কারণ খুব অল্প টাইমে তো আসলে অল্প ফিউয়েলই বের করা যায়, বেশি ফিউয়েল বের করা যায় না। সো আমি বললাম খুব অল্প টাইমে সে এখানে ফিউয়েল বের করে দিছে। বাট এখানে একটা উইয়ার্ড কাজ করব, রকেটের থেকে যদি ফিউয়েল বের হয়ে যায়, রকেটের তো ম্যাস কমার কথা, রাইট? বাট আমি বললাম আফটার ডিটি সেকেন্ডস ডিটি অ্যামাউন্ট টাইম পরে এই রকেটটার ভেলোসিটি ম্যাসটা একটু বেড়ে গেছে, অ্যান্ড বেড়ে কত হয়েছে, খুব হালকা অ্যামাউন্ট বাড়ছে ডিএম। আমরা এখানে অ্যাকচুয়ালি ক্যালকুলাস দিয়ে কাজ করতেছি, কারণ রকেটটা কন্টিনিউয়াসলি হালকা হচ্ছে অ্যান্ড রকেটটার কন্টিনিউয়াসলি অ্যাক্সেলারেশন হচ্ছে, ম্যাস যেহেতু চেঞ্জিং। সো এখানে অ্যাকচুয়ালি আমরা এফ সমান এম এ ফর্মুলা খাটাইতে পারবো না। আচ্ছা, এখন এখানে একটু বলো তো, এই ডিএম কোয়ান্টিটিটা কি পজিটিভ নাকি নেগেটিভ? হ্যাঁ মাহির বলো। হ্যাঁ হ্যাঁ, ওইটাতেই আসতেছে, ওইটা রিলেটেডই একটা কোশ্চেন করছি। দেখো, আমি বললাম যে ওর ম্যাসটা হচ্ছে এম প্লাস ডিএম হয়ে গেছে, বাট আমরা জানি কমন সেন্স থেকে যে ওর ম্যাসটা হচ্ছে কমতেছে। তাহলে এই ডিএমটা কি পজিটিভ একটা কোয়ান্টিটি নাকি নেগেটিভ বলো তো? নেগেটিভ, মানে এইটা আমরা আগে থেকেই জানি। কারণ কি, ধরো ওর ম্যাস আগে ছিল 3 কেজি আর ডিএম ধরো হচ্ছে -1 কেজি, তাহলে যখন এম প্লাস ডিএম করবা তখন এটা কত হবে, 3 + -1 দ্যাট ইজ 2। সো আসলে এইটাই আইডিয়া কাজে লাগাচ্ছি যে চাইলে ওইটাকে এম মাইনাস ডিএম দিয়েও লেখা যায়, বাট আমরা ফর্মুলাটাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে রাখার জন্য এখানে নেগেটিভটাকে অ্যাভয়েড করে এভাবে লিখছি যে ওর ম্যাস বাড়তেছে অ্যান্ড সেটা কত, ডিএম অ্যামাউন্ট ইনক্রিজ হয়েছে, বাট উই নো ডিএম ইজ অ্যাকচুয়ালি নেগেটিভ। আমরা ভিতরে ভিতরে নিজেরা জানি ডিএম হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে বলো তো ফিউয়েল বের করে দিছে কতটুক, দেখি এটা কেউ বলতে পারো কিনা?
এই বের হয়ে যাওয়া ফিউলের অ্যামাউন্টটা কত? সামি বলো তো এটা, কে বলছো এটা? আচ্ছা সামি বলো তো এটার অ্যান্সার কি, কতটুক ফিউল বের হচ্ছে বা বের হয়ে যাওয়া ফিউলের ম্যাসটা কত? মাহিরের অ্যান্সারটা অলমোস্ট কারেক্ট। আচ্ছা সামি চ্যাট বক্সে লিখতে পারো, তোমার যদি মাইক না থাকে চ্যাট বক্সে লিখতে পারো। ডিএম না, দেখো অ্যান্সারটা হচ্ছে মাইনাস ডিএম, তাই না? কারণ ডিএম তো নেগেটিভ কোয়ান্টিটি, ফিউয়েল বের হয়ে গেছে, -1 কেজি ফিউয়েল বের হয়ে যাওয়া কি কোনো সেন্স মেক করে? সো আমরা বলবো যে ডিএম এর আবার নেগেটিভ, সো ওভারঅল এই মাইনাস ডিএমটা আবার কি হয়ে যাবে, একটা পজিটিভ কোয়ান্টিটি। ধরো আমি বললাম এটার ম্যাস 3 কেজি আর ডিএম হচ্ছে -1 কেজি, তার মানে ফিউয়েল বের হয়ে যাচ্ছে -1 দ্যাট ইজ 1 কেজি, আর রকেটের ম্যাস হয়ে গেছে 3 প্লাস ডিএম দ্যাট ইজ -1 উইচ ইজ 2 কেজি। একটু বলো যে এই ব্যাপারটা সবাই বুঝছো কিনা, যে ফিউয়েল বের হয়ে যাওয়ার অ্যামাউন্ট হচ্ছে মাইনাস ডিএম। তুমি বলতে পারো এত ঢং করার কি দরকার, এটা ডিএম লিখি এটাকে মাইনাস ডিএম লিখি, সেম, ওইটা সমস্যা না, বাট আমি এইভাবে করাটা প্রেফার করি, ঠিক আছে? আচ্ছা, সো একটা এই রকেটটার বের হয়ে যাওয়া ফিউয়েল হচ্ছে মাইনাস ডিএম। আর দেখো এটা কিন্তু ট্রু যে আসলে রকেটের এই ম্যাস আর ফিউয়েলের ম্যাস এই দুইটার সাম করলেই কি প্রথম ম্যাসটা পাওয়া উচিত না? কারণ টোটাল ম্যাস তো অলওয়েজ সেম, সো এই দুইটা অ্যাড করলে তো এম পাওয়া যায়। ক্লিয়ার? এখানে আমাদের মেইন আইডিয়াটাই হচ্ছে যে আমরা ডিএমকে একটা নেগেটিভ কোয়ান্টিটি ধরে নিচ্ছি। আচ্ছা, এখন ফিউয়েলটা তো তুমি যখন রকেট লঞ্চ দেখবা, একটা ফিউয়েল তো একটা সার্টেন ভেলোসিটিতে বের করে দেওয়া হয়, তাই তো? যে খুব হাই একটা ভেলোসিটিতে পিছনের দিকে বের করে দেওয়া হয়। আমি বললাম এই ফিউয়েলটাকে রকেট ভিআর ভেলোসিটিতে বের করে দিচ্ছে, যেখানে এই ভিআর হচ্ছে velocity of ejected fluid, ejected fuel, velocity of ejected fuel with respect to rocket, আচ্ছা এই with respect to কথাটা মানে কি? রিলেটিভ ভেলোসিটি না? মানে আমরা ভিআর বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে রকেটের রেসপেক্টে ফিউয়েলটা কত ভেলোসিটিতে বের হচ্ছে, মানে এই রকেটের ভিতরে যদি কেউ একজন দাঁড়ায়, সে এই ফিউয়েলটাকে কত ভেলোসিটিতে বের হয়ে যেতে দেখতেছে। এটা ক্লিয়ার? অ্যান্ড তোমার কমন সেন্স কি এটা বলে না যে যদি এখন একটু ম্যাস চেঞ্জ হয় তাহলে ওর ভেলোসিটি একটু চেঞ্জ হয়ে যাওয়ার কথা? আর আমি বললাম ভেলোসিটিটা একটু বেড়ে গেছে, ভি প্লাস ডিভি, এখানে ডিভি একটা পজিটিভ কোয়ান্টিটি। সো এখন পুরো সেট আপটা হচ্ছে এরকম যে আফটার ডিটি সেকেন্ড এই রকেটটা মাইনাস ডিএম অ্যামাউন্ট ফিউয়েল বের করে দিছে রকেটের রেসপেক্টে ভিআর ভেলোসিটিতে, আর এই এম প্লাস ডিএম ম্যাসের রকেটটার ভেলোসিটি হয়েছে এখন ভি প্লাস ডিভি, একটু বেড়ে গেছে আগের থেকে। এইটুক সবাই বুঝছো কিনা একটু দেখো তো? আচ্ছা হ্যাঁ, ভিআর হচ্ছে ভেলোসিটি অফ ইজেক্টেড ফিউয়েল উইথ রেসপেক্ট টু রকেট, মানে এই রকেটের রেসপেক্টে ফিউয়েলটা প্রত্যেক সেকেন্ডে মানে কত ভেলোসিটিতে থ্রো করে দেওয়া হচ্ছে। ধরো রকেটটা এখন 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, ওই সময় রকেটের ভিতর থেকে যদি উল্টা দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে রকেটের রেসপেক্টে থ্রো করা হয়, এটা কি অ্যাকচুয়ালি একটা অবজেক্টের ভেলোসিটি নাকি এটা রিলেটিভ ভেলোসিটি? রিলেটিভ না? তো এটাই বলছি যে আসলে ফিউয়েলটার আমরা রিলেটিভ ভেলোসিটি নিয়ে কাজ করতেছি, মানে ভিআর হচ্ছে রকেটের রেসপেক্টে ফিউয়েলের ভেলোসিটি বা রকেটের রেসপেক্টে ফিউয়েলের রিলেটিভ ভেলোসিটি, এখানে রিলেটিভ লেখা রাখবো, রিলেটিভ ভেলোসিটি অফ ইজেক্টেড ফিউয়েল উইথ রেসপেক্ট টু রকেট। সবাই কি বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, এখন এখানে আমরা বুঝতে পারতেছি একটা কলিশন হচ্ছে, তাই না? কলিশনটা হচ্ছে কোথায়? প্রথমে সবাই একসাথে চুপচাপ এখানে ছিল, একসাথে ভি ভেলোসিটিতে যাচ্ছিল, একটু পর ফিউয়েলটা কি করলো? কলিশন করে বের হয়ে গেল, সে একটা এখানে মারামারি করে বের হয়ে আসছে। সো রকেটটাও কি উল্টা দিকে চলে যাবে। সো
এখানে তাহলে মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লিকেবল। সো আমরা এখানে মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করব, বাট ফ্রম আ নিউট্রাল পার্সপেক্টিভ। যে ধরো আমি গ্রাউন্ডে বসে এই পুরো ঘটনাটা দেখতেছি, আমি দেখতেছি যে রকেটটার আগে ম্যাস ছিল এম, কারণ রকেটের ভিতরে যে আছে সে তো আর জানে না রকেটের ভেলোসিটি কত, কারণ তার কাছে তো রকেটটাই স্টেশনারি, বাকি সব কিছু উল্টা দিকে যাচ্ছে, রাইট? সো আমাদের বেস্ট অপশন হচ্ছে যে আমরা গ্রাউন্ডে থাকা অবস্থায় এটাকে ক্যালকুলেট করব। সো ধরো আমি দেখতেছি এখান থেকে, ধরো বাইনোকুলার দিয়ে দেখতেছি একটা রকেট, তার ম্যাস ছিল এম, ভেলোসিটি ছিল ভি, একটু পর মাইনাস ডিএম অ্যামাউন্ট ফুয়েল বের হয়ে আসলো রকেটের রেসপেক্টে ভি আর ভেলোসিটিতে, আর রকেটের ম্যাস এখন হয়ে গেছে এম প্লাস ডিএম, আর ভেলোসিটি হয়ে গেছে ভি প্লাস ডিভি। এখানে সব ডি দিয়ে লিখছি কারণ টাইমটা আমরা খুব ছোট নিছি, যাতে আমরা একদম অ্যাকুরেট রেজাল্ট পাই। আচ্ছা, সো এখানে কলিশনের আগে, মানে আমি এখান থেকে কি দেখতেছি, কলিশনের আগে সবাই একসাথে ছিল, কলিশনের আগে টোটাল মোমেন্টাম ছিল এম ইন্টু ভি ইজ ইকুয়াল টু, কলিশনের পর রকেটের মোমেন্টাম কত হয়েছে কেউ একজন বলো তো? এই রকেটটার মোমেন্টাম এখন কত হয়ে গেছে? হ্যাঁ, এম প্লাস ডিএম ইন্টু ভি প্লাস ডিভি। আচ্ছা, এখন একটা খুব ইম্পর্টেন্ট, আচ্ছা ভি প্লাস ডিভিটা, ভি প্লাস ডিভি, এখন বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এই যে ফিউলটা বের হচ্ছে, আমি এই ভিআরকে বলছি এটা হচ্ছে রকেটের রেসপেক্টে ভেলোসিটি, বাট আমি কি এই ফিউলটাকে ভিআর ভেলোসিটিতে বের হইতে দেখব না? মানে এখানে তো ফিউলের অরিজিনাল ভেলোসিটিটা সামথিং এলস হইতে পারে। মানে আমি ধরো আমি এইখান থেকে যেটা দেখতেছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল, আমি দেখতেছি রকেটের ভেলোসিটি ভি প্লাস ডিভি, আর আমি দেখতেছি ধরো ফিউয়েলের ভেলোসিটি অন্য কোনো একটা। সো সেটা আমরা বের করতে পারবো এইভাবে, দেখো রিলেটিভ ভেলোসিটি মানে কি, মানে ফিউয়েলের রকেটের রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি মানে কি, ফিউয়েলের অ্যাকচুয়াল ভেলোসিটি মাইনাস রকেটের ভেলোসিটি। দেখো তো এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা ভি প্লাস ডিভি হবে কারণ এখন রকেটের ভেলোসিটিটা বেড়ে গেছে। দেখো তো এই জিনিসটা তুমি বুঝতেছো কিনা? রিলেটিভ ভেলোসিটির আইডিয়াটা একটু চিন্তা করো, যে দুইটা অবজেক্ট, একটা এ তার ভেলোসিটি ভি এ, আরেকটা অবজেক্ট বি মানে তার অ্যাকচুয়াল ভেলোসিটি ভিবি। সো এই ফার্স্ট অবজেক্টের রেসপেক্টে সেকেন্ডটার রিলেটিভ ভেলোসিটি ভিবিএ ইজ ইকুয়াল টু ভিবি মাইনাস ভিএ, এরকম ছিল না? সো সিমিলারলি এই ফিউয়েলটার অ্যাকচুয়াল ভেলোসিটি সাপোজ ভিএফ ভেক্টর, তাহলে ফিউয়েলটার রকেটের রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি ভিআর সমান কত? ভিএফ মাইনাস রকেটের ওই সময় ভেলোসিটি, আমরা এখানে ভেক্টর দিয়ে লিখছি, এটাকে পুরোটা একটা ভেক্টর দিয়ে লিখি, ভি প্লাস ডিভিকে পুরোটাকে একটা বড় ভেক্টর দিয়ে লিখি, যে পুরোটা হচ্ছে রকেটের ভেক্টর ভেলোসিটি ভেক্টর হুইচ ইজ ভি প্লাস ডিভি। তাহলে ফিউয়েলের অ্যাকচুয়াল ভেলোসিটি কত বলতো? আচ্ছা, কারো যদি এখনও বুঝতে প্রবলেম হয় আমি এখানে আরেকটু ক্লিয়ারিফাই করে লিখি, যে রকেটের রেসপেক্টে ফিউয়েলের রিলেটিভ ভেলোসিটি হচ্ছে ফিউয়েলের অ্যাকচুয়াল ভেলোসিটি মাইনাস রকেটের ভেলোসিটি, অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় ফিউয়েলের অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে ফিউয়েলের রিলেটিভ ভেলোসিটি প্লাস রকেটের অ্যাকচুয়াল ভেলোসিটি। দ্যাট ইজ এই যে ভি আর ভেক্টরটা, এই যে উল্টা দিকে এটা, সেটার সাথে আমার ভি রকেটকে, হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, রকেটের ভেলোসিটি তো বেশি, এই যে বেশি তো এখানে, না না এটা তো আমরা ভেক্টর সাবট্রাকশন করতেছি না, এটা তো রিলেটিভ ভেলোসিটিতে তো আমরা কোনটা বড় কোনটা ছোট ওইটা দেখি না, এখানে তো সিম্পলি ভেক্টর দিয়ে সাবট্রাক্ট করি। ক্লিয়ার? একটার ভেলোসিটি তো আরেকটা থেকে বড় হইতেই পারে, তার এর জন্য কি আমি সবসময় ছোটটা বড়টা থেকে ছোটটা মাইনাস করব? আমার তো ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, সো ফিউয়েলের অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে এই ভিআর প্লাস রকেটের অ্যাকচুয়াল ভেলোসিটি। রকেটের অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে এই যে ডান দিকে ভি প্লাস ডিভি, ভি প্লাস ডিভি, এটা এটা হচ্ছে রকেটের ভেলোসিটি। এইটার সাথে রেজাল্টেন্ট নিচ্ছি কার?
ভিআর ভেক্টরটা, ভিআর হচ্ছে উল্টা দিকে, এই দুইটা রেজাল্টেন্ট কোন পাশে হবে কেউ একটু বলো তো? এটা কোন দিকে হবে? দুইটা একই লাইনের উপর ভেক্টর, একটা হচ্ছে ভি প্লাস ডিভি ডান দিকে, এটা বড়, আর আরেকটা হচ্ছে উল্টা দিকে ভিআর মানের ভেক্টর। সো এটার দুইটার লব্ধি বা রেজাল্টেন্টটা কোন পাশে হবে এটা একটু বলো। ভি প্লাস ডিভি এর দিকে, অ্যান্ড সেটার ভ্যালু কত হবে বলো তো? এটার ভ্যালুটা আমি কত লিখবো? হ্যাঁ, ভেরি গুড, ভি প্লাস ডিভি মাইনাস ভিআর। ক্লিয়ার? সো আমরা এখান থেকে রকেটের অ্যাকচুয়াল ভেলোসিটির ম্যাগনিটিউড পেয়ে গেছি, মানে যেটা আমি গ্রাউন্ডে বসে বসে দেখতেছি, যে ফিউলটার অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে এই দিকে, আর সেটা হচ্ছে ভি প্লাস ডিভি মাইনাস ভিআর। এটা হচ্ছে ফিউলের অ্যাকচুয়াল ভেলোসিটির ম্যাগনিটিউড, আর সেটাও ডান দিকেই। ওকে, এখন দেখো, সো এখানে ফিউলের ম্যাস কত? মাইনাস ডিএম, আর ফিউলের অ্যাকচুয়াল ভেলোসিটি কত, সেটা ভ্যালু কত, সেটা ডান দিকে, সো এটা প্লাস, সেটা হচ্ছে ভি প্লাস ডিভি মাইনাস ভিআর। ক্লিয়ার? এবার আমরা এখান থেকে ক্যালকুলেট করি, এম ভি ইজ ইকুয়াল টু, এই দুইটা মাল্টিপ্লাই করে দাও, এম ভি প্লাস এম ডিভি প্লাস ভিডিএম প্লাস ডিএম ডিভি মাইনাস ভিডিএম মাইনাস ডিএম ডিভি প্লাস ভিআর ডিএম। দেখো, এমভি কাটা, প্লাস ভিডিএম মাইনাস ভিডিএম কাটা, ডিএম ডিভি কাটা। সো এখান থেকে কি থাকতেছে? এম ডিভি প্লাস ভিআর ডিএম ইজ ইকুয়াল টু 0। আসলে এখন তুমি জিজ্ঞেস করতে পারো, ভাইয়া আমি কেন ফিউলের অ্যাকচুয়াল ভেলোসিটি দিয়ে পুরোটা ডিরাইভ করলাম না, এখানে ভিআরটাকে আনার দরকার কি ছিল? কথা হচ্ছে কোশ্চেনে তোমাকে এই ভিআরটাই বলবে, অ্যান্ড সবসময় তো তুমি তার অ্যাকচুয়াল ভেলোসিটি মেজার করতে নাও পারো। ধরো তুমি রকেটের ভিতরে আসো, তুমি কি বাইরে ফুয়েলের অ্যাকচুয়াল ভেলোসিটি মেজার করতে পারবা সবসময়? তোমার কাছে তো রেফারেন্স ফ্রেম নাও থাকতে পারে। তুমি দেখবা যে তোমার রকেটের রেসপেক্টে ফিউলটা কত ভেলোসিটিতে বের হচ্ছে, সেটা তোমার জন্য ক্যালকুলেট করাটা ইজিয়ার। তো এর জন্যই আমরা রিলেটিভ ভেলোসিটিটা নিই, অ্যান্ড এইটাই কোশ্চেনে দেওয়া থাকে। সো এখান থেকে কি লেখা যায় দেখো, আমাদের টার্গেট হচ্ছে যে আমরা অ্যাক্সেলারেশন বের করব। সো এখান থেকে অ্যাক্সেলারেশন না, এখান থেকে এরকম লিখব, ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ভিআর ডিএম ডিভাইডেড বাই এম। এটুকু আই হোপ বুঝতে পারছো। এখন এটার পর আমরা যদি এখানে তোমার বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, এই ভিআরটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে ধরো আমরা রকেট থেকে সবসময় সেম রেটে ফিউল বের করে দিচ্ছি, সবসময় সেম রেটে, মানে সেম ভেলোসিটিতে বের করতেছি অলওয়েজ। রকেট যত জোরেই যাক না কেন, দেখা গেল রকেটের রেসপেক্টে সবসময় ফিউলটা ধরো 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই বের করা। সো ভিআর হচ্ছে কনস্ট্যান্ট, সো আমরা এখানে ইন্টিগ্রেশন সাইনটা কনস্ট্যান্টকে বাইরে রেখে দিব। এখন এখানে ইন্টিগ্রেশনটা করতে হবে, বাট এই ইন্টিগ্রেশনটা আমরা পারবো। ধরো রকেটের ইনিশিয়াল ভেলোসিটি ছিল ভি নট, ফাইনাল ভেলোসিটি ছিল ভি, আর রকেটের ইনিশিয়াল ম্যাস ছিল এম নট। যখন ধরো রকেটটা একদম চলা শুরু করতেছে আর কি, জার্নি স্টার্টিংয়ের শুরুতে তার ম্যাস ছিল এম নট, ভেলোসিটি ছিল ভি নট। আর কিছুক্ষণ পর, মানে ধরো অলমোস্ট টি সেকেন্ড পর বা টি সেকেন্ড পরে তার ম্যাস হয়ে গেছে এখন এম, আর ভেলোসিটি এখন ভি। সো আমরা এখান থেকে এম নট থেকে কত লিখবো? এম। সো ডিভিকে ইন্টিগ্রেশন করলে আসে ভি, উইচ ইজ ফ্রম ভি নট টু ভি ইজ ইকুয়াল টু মাইনাস ভিআর ডিএম বাই এম এর ইন্টিগ্রেশন কি এটা আমরা জানি না, ঠিক আছে? আমরা কিন্তু ইন্টিগ্রেশন শিখি নাই, বাট এটা একটু সাইড নোট দিয়ে লিখে রাখো যে ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স, লন অ্যাবসোলুট ভ্যালু এক্স। এটা হচ্ছে ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন, তুমি যখন ইন্টিগ্রেশন শিখবা তখন শিখবা। সো লন অ্যাবসোলুট ভ্যালু অফ এম
ফ্রম এম নট টু এম। সেখান থেকে লেখা যায় তোমার ভি মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু মাইনাস ভি আর লন অ্যাবসোলুট ভ্যালু এম বাই এম নট। কারণ এখানে একবার কি করবা, ফার্স্টে এম বসাবা, সো লন অ্যাবসোলুট ভ্যালু এম পাবা, দেন মাইনাস লন এম নট লিখবা। সো লন, দুইটা লন মাইনাস থাকলে একবারে ডিভাইড করে লেখা যায়। আর দেন এই মাইনাসটাকে যদি আমি ভিতরে পাঠাই তাহলে এটার পাওয়ারটা কি উল্টায় যাবে, সেটা হবে ভি আর লন এম নট বাই এম। সো এখান থেকে আসে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি আর লন এম নট বাই এম। এটাই হচ্ছে আমাদের রকেটের যে কোনো মোমেন্টে ভেলোসিটির ফর্মুলা। তুমি একটা রকেটের ইনিশিয়াল ভেলোসিটি বলো, সেই রকেটটা কত ভেলোসিটিতে সবসময় ফিউয়েল ছেড়ে দেয় সেটা বলে দাও, আমি তাহলে আর কিছুক্ষণ পর ওই রকেটটার ম্যাস কত সেটা বলে দাও, আমি তাহলে তোমাকে রকেটের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা বের করে দিতে পারবো। ক্লিয়ার? এটা ক্যালকুলাসের খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন। এখন এই ফর্মুলা থেকে ম্যাথটা কম আসে, ফর্মুলা আসে আরেকটা লাইন থেকে, সেটাতে আমি আসতেছি যে এখানে ফর্মুলাটা অ্যাকচুয়ালি কোন লাইন থেকে আসে। সেটা হচ্ছে দাঁড়ো, একটু দাঁড়াও। দেখো আমাদের টার্গেট ছিল হচ্ছে ফোর্স বের করা। ধরো আমরা ভেলোসিটি বের করলাম, ফাইন। এখন চাই যে একটা রকেটের উপর যে কোনো একটা মোমেন্টে ফোর্স কত। সো ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি ডিডিটি অফ কি মোমেন্টাম এমভি। বাট এখানে কিন্তু আমাদের একটা কথা ছিল যে এমটা কিন্তু এখানে কনস্ট্যান্ট না, রাইট? এখানে এমটা হচ্ছে কি ভ্যারিয়েবল। আচ্ছা, এখন এইটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন ছাড়া একটু বোঝানো টাফ। আমি একটু চিন্তা করে নেই তোমাদেরকে এটা কীভাবে বোঝানো যায়। তার একটু ওয়েট। রকেটের উপর ফোর্স, আচ্ছা দাঁড়াও, আচ্ছা রকেটের উপর এটা আমি একটু ইজিলি বুঝাই। এইটুক যদি বুঝে থাকো, এটা এখন একটু মুছে, এখান থেকে আমি মুছে দিচ্ছি। আমরা এখন আরেকটা ফর্মুলা ডিরাইভ করবো এখান থেকে। এইটুক ঠিক আছে, এটা দিয়ে আমরা ভেলোসিটি বের করতে পারবো আর কি। বাট আমরা চাচ্ছি ওর ফোর্সের একটা ইকুয়েশন আনতে। একটু দাঁড়ো, এম ডিভি প্লাস ভিআর ডিএম ইকুয়াল টু এত। আচ্ছা, এখান থেকে এটা বের করা যায়। দেখো আমরা যদি বোথ সাইডে ডিটি দিয়ে ডিভাইড করে দিই, এই লাইন থেকে এম ডিডিটি ভি প্লাস বোথ সাইডে ডিটি দিয়ে ডিভাইড করে দিচ্ছি ডিডিটি এম। আচ্ছা, এখন কেউ একজন বলো তো ডিডিটি অফ ভিটা কি? হ্যাঁ কি ছিল ডিডিটি অফ ভি? অ্যাক্সেলারেশন, রাইট? সো আমরা এখানে লিখতে পারি এম ডিডিটি ভি ইজ ইকুয়াল টু মাইনাস ভিআর ডিডিটি এম মাইনাস ভিআর ডিডিটি এম। আর একটা রকেটের এই এমটা কি ছিল? এম হচ্ছে যে কোনো মোমেন্টের ম্যাস। সো যে কোনো মোমেন্টের ম্যাসের সাথে যদি ওই মোমেন্টের অ্যাক্সেলারেশন মাল্টিপ্লাই করো, তাহলে তুমি কি পাবা? ওই মোমেন্টে রকেটের উপর অ্যাক্টিং ফোর্স, আর সেই ফোর্সটা কত আসছে? মাইনাস ভিআর ডিডিটি এম। এই ফর্মুলাটা থেকেই ম্যাক্সিমাম ম্যাথ আসে। আর আমি এরপরের যেটা দেখাইলাম যে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভিআর লন এম নট বাই এম, এইটা রিলেটেড কোশ্চেন তুমি অ্যাডমিশন টেস্টে পাবা। বাট এমনিতে কলেজ পরীক্ষায় এটা আসবে না। বাট এটা ইসাক স্যারের বইতে মেবি একটা এক্সারসাইজের ম্যাথে আছে, আমার ঠিক মনে নেই। আবার পুরান গিয়াস স্যারের বইতেও এইটা রিলেটেড ম্যাথ ছিল। সো এর জন্য আমি এই ফর্মুলাটা দেখাই দিছি, বাট এটা নতুন ম্যাক্সিমাম বইতেই নাই। আচ্ছা, সো আমরা এই ফর্মুলা মেনলি এই ফর্মুলাটা নিয়ে কাজ করব, যেটা থেকে বেশি ম্যাথ আসে, যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভিআর ডিডিটি এম। তো সো
এইটাকে আমরা সিম্পলি ডিডিটি অফ এইখানে মাইনাসটা আসার রিজন হচ্ছে এই যে ডিএম তো একটা নেগেটিভ কোয়ান্টিটি, সো এই মাইনাসে মাইনাসে যাতে প্লাস হয় অ্যান্ড ফোর্সের ভ্যালুটা যাতে একটা পজিটিভ কোয়ান্টিটি হয় সের জন্য এরকম হয়েছে। বাট আমরা যদি শুধু ওদের ভ্যালু নিয়ে চিন্তা করি যে এফ হচ্ছে সিম্পলি, আমরা ধরো এই ডিফারেন্সিয়েশন দিয়েও চিন্তা করবো না, সিম্পলি ডেল এম বাই ডেল টি, যে ডেল এম বাই ডেল টিটা হচ্ছে একটা টার্ম, মানে আমরা এখানে এই ফর্মুলাটাকে একটু খ্যাত করে লিখলাম, মানে একটা খ্যাত ওয়েতে লিখছি, আর সেই ওয়েতে এই ডেল এম বাই ডেল টি হচ্ছে রেট অফ বার্নিং ফুয়েল, মানে প্রতি সেকেন্ডে কয় কেজি করে ফুয়েল বার্ন করতেছো বা বের করে দিচ্ছ, আর ভিআর হচ্ছে প্রতি মানে ফুয়েলটাকে কত ভেলোসিটিতে বের করে দিচ্ছ, এফ হচ্ছে রকেটের উপর ফোর্স। তোমার বইতে দেখবে এই ফর্মুলাটাই লেখা, অ্যান্ড সবাই এই ফর্মুলাটাই পড়ে, বাট অ্যাকচুয়াল ফর্মুলা এরকম, অ্যান্ড ওইখানে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন ইনভলভড। বাট আমাদের বইতে যে ম্যাথগুলো আছে টেক্সট বুকে, সেগুলো হচ্ছে যে প্রতি সেকেন্ডে একটা কনস্ট্যান্ট রেটে ফিউল বের করে দিতে থাকে, সো রকেটের ফোর্স কত, রকেটের উপর ফোর্সটা কত। আচ্ছা, এখানে অ্যাবসলিউট ভ্যালুটা দেওয়ার দরকার নেই, কারণ এই দুইটা পজিটিভ কোয়ান্টিটি, সো আমার ওইটা ইগনোর করলেও হয়, সো অনেকে এটা না দিলেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, সো আমরা রকেটের ফর্মুলার যে সিম্পলিফাইড ভার্সনটা পেলাম, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআর ডেল এম বাই ডেল টি। একটা ম্যাথ দেখা যাক। আ রকেট বার্নস 8 kg fuel in 2 seconds and ejects it with 800 meter per second velocity. Find the thrust on the rocket. Find the thrust on the rocket. রকেটের উপর ফোর্স কত, থ্রাস্ট মানে হচ্ছে ফোর্স, মানে রকেটটা কত ফোর্স ফিল করবে। সো এখানে দেখো ফিউল বার্ন করছে ডেল এম ইজ ইকুয়াল টু 8 কেজি, টাইম হচ্ছে 2 সেকেন্ড, সো ফুয়েল বার্নিং রেট কত 4 কেজি পার সেকেন্ড, অ্যান্ড কত ভেলোসিটিতে বের করতেছে 800, সো এখানে ফোর্স কত ভিআর ডেল এম বাই ডেল টি, দ্যাট ইজ 800 ইন্টু 4, দ্যাট ইজ 3200 নিউটন। সো এই রকেটটা এত ফোর্স ফিল করতেছে। আর রকেটের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে ধরো রকেটের ইঞ্জিনটা যদি কনস্ট্যান্ট রেটে ফিউয়েল বার্ন করতে থাকে, যে ধরো সবসময় একই রেট, মানে তুমি ওই রকেটটার ইঞ্জিনটা এমনভাবে সেট করছো যে ওর ফিউয়েল বার্নিং রেটটা সবসময় একই, ধর সবসময় 2 সেকেন্ডে 8 কেজি করে বা 1 সেকেন্ডে 4 কেজি করে ফিউয়েল বার্ন করে, আর ধরো ওই রকেটটার এই ফিউয়েল বের করে দেওয়ার রেটটাও অলওয়েজ একই, সবসময় 800 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বের করে, তখন ওর উপর কি ফোর্সটাও কনস্ট্যান্ট হয়, রাইট? যে তখন এই ফোর্সটা কত হয় 3200 এখানে দেখলাম। সো যেহেতু ভিআর কনস্ট্যান্ট, যদি আমরা ভিআরকে কনস্ট্যান্ট ধরি, দেন আমরা যদি ডেল এম বাই ডেল টিকে কনস্ট্যান্ট ধরি, তাহলে এফও কনস্ট্যান্ট। বাট আমরা সবসময় কি বুঝি যে একটা অবজেক্টের উপর যদি কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করি তার অ্যাক্সেলারেশনটাও কনস্ট্যান্ট, কারণ ম্যাস তো চেঞ্জ হয় না। বাট রকেটের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। একটা রকেট তার উপর যদি কনস্ট্যান্ট ফোর্সও ধরো সবসময় 3200 নিউটন করেই ফোর্স অ্যাপ্লাইড হয়, তারপরও তার অ্যাক্সেলারেশনও বাড়তে থাকে, কারণ রকেটটা আস্তে আস্তে হালকা হয়, কারণ এখানে এফ সমান হচ্ছে এম ডিডিটি ভি, এখানে এম তো কনস্ট্যান্ট না, সো এফ যদি কনস্ট্যান্ট হয় আর এম যদি ভ্যারিয়েবল হয়, তাহলে এই ডিডিটি অফ ভিটাকেও এমনভাবে চেঞ্জ হতে হবে যাতে এফটা কনস্ট্যান্ট থাকে। সো দেখা যায় এই রকেটটার অ্যাক্সেলারেশন, মানে এফকে কনস্ট্যান্ট রাখার জন্য আমরা জানি যে এম আস্তে আস্তে কমে, একটা রকেটের ম্যাস আস্তে আস্তে কি কমে যায়, সো এফকে কনস্ট্যান্ট রাখার জন্য ডিডিটি অফ ভি কি আস্তে আস্তে বেড়ে যায়, মানে রকেটটা আস্তে আস্তে আরও জোরে অ্যাক্সেলারেটেড হওয়া স্টার্ট করে। সো রকেট মোশনটা খুব ইন্টারেস্টিং এই দিক দিয়ে যে একটা রকেটের উপর ফোর্স কনস্ট্যান্ট হলেও অ্যাক্সেলারেশনটা টাইম টু টাইম বাড়তেই থাকে, অ্যান্ড তার জন্য রকেটের ভেলোসিটি আরও ইমেন্স রেটে বাড়তে থাকে। এর জন্য একটা রকেট খুব কম সময়েই খুব এক্সট্রিম লেভেলের ভেলোসিটি গেইন করতে পারে। আচ্ছা, সো রকেটের আমরা কী কী ফর্মুলা শিখলাম আমি একটু সামারি বলি।
যে ফার্স্টে শিখছি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভিআর ডিডিটি অফ এম, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এখানে আমরা সব কেসই গ্র্যাভিটিকে ইগনোর করছি। আচ্ছা, এখান থেকে দেখো আমরা কিন্তু চাইলে রকেটের তুমি যদি আমাকে যে কোনো একটা মোমেন্টের ম্যাস বলে দাও তাহলে আমি তার অ্যাক্সেলারেশন বের করতে পারবো, কারণ অ্যাক্সেলারেশন হচ্ছে এফ বাই এম। রকেটের ধরো কোনো একটা মোমেন্টে ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, সো এখান থেকে আমি লিখতে পারবো মাইনাস ওয়ান বাই এম ভিআর ডিডিটি অফ এম। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি আরও লিখতে পারবো যে এফকে সিম্পলিফাইড করে লিখলে, যদি জাস্ট ভ্যালু নিয়ে চিন্তা করো, ক্যালকুলাস দিয়ে চিন্তা করতে ইচ্ছা না হয়, তাহলে এইভাবে চিন্তা করো ডেল এম বাই ডেল টি ইন্টু ভিআর। আর এখানেও তুমি অ্যাক্সেলারেশনটাকে এইভাবে লিখতে পারো যে ওয়ান বাই এম, যে কোনো একটা মোমেন্টের ম্যাস যদি এম হয় তাহলে ওই মোমেন্টের অ্যাক্সেলারেশন এ হচ্ছে ওয়ান বাই এম ভিআর ডেল এম বাই ডেল টি। আমরা একটা স্পেশাল ফর্মুলা দেখলাম যে velocity v is equal to v naught plus vr ln m naught by m। এটা চাইলে মুখস্থ রাখতে পারো, নাও রাখতে পারো, আমি এটার ব্যাপারে কিছু বলবো না। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা রকেট যদি কনস্ট্যান্ট, ধরো রকেটটা যদি কনস্ট্যান্ট রেটে ফিউয়েল বের করে দেয় তাহলে কিন্তু m ইজ ইকুয়াল টু m naught প্লাস ডিডিটি অফ m ইন্টু টি, তাই না? এটা লেখা যায় যে ডিডিটি অফ টি মানে কি, প্রতি সেকেন্ডে কতটুক ফিউয়েল বার্ন করে, তাহলে টি সেকেন্ডে কতটুক ফিউয়েল বার্ন করে, ডিডিটি অফ এম ইন্টু টি। তাহলে আফটার টি সেকেন্ড ম্যাস কতটুক থাকবে, এম নট প্লাস, এটা প্লাস কেন, এটা তো কমে যাওয়ার কথা, ওই যে ডিএম হচ্ছে নেগেটিভ। সো এটাকে আমি এভাবে লিখতে পারি। সো অনেকে এই ফর্মুলাটাকে এভাবে লেখে যে ফর কনস্ট্যান্ট রেট অফ ফিউয়েল বার্নিং, এটা হচ্ছে এরকম দাঁড়ায়। অ্যাগেন এগুলো অপশনাল, তুমি যদি ইন্টারেস্টেড হও পড়তে পারো, নাও পড়তে পারো। সো এখানে তুমি টাইম বললে, আর যদি ইনিশিয়াল ম্যাস বলে দাও, একটা রকেটের ইনিশিয়াল ম্যাস বলে দেওয়া হলো আর টাইম বলে দেওয়া হলো আর ফুয়েল বার্নিং রেটটা বলে দেওয়া হলো, তুমি তাহলে তার যে কোনো মোমেন্টের ভেলোসিটি বের করতে পারবে। আচ্ছা, এবার আসি, যদি আমরা গ্র্যাভিটিকে কাউন্ট করি, গ্র্যাভিটিকে কাউন্ট করতে হয় কখন, যখন ধরো আর্থ থেকে একটা রকেট লঞ্চ হচ্ছে, ওখানে তো অবশ্যই গ্র্যাভিটি আছে, রাইট? আর্থ তো তাকে নিচের দিকে টানতেছে। সো তখন কিন্তু নিট ফোর্সটা, একটা রকেটের উপর নিট ফোর্সটা একটু কম হবে। কেন? কারণ আর্থের জন্য তার ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে। সো এফ নিট হবে এই এফ, দ্যাট ইজ মাইনাস ভিআর ডিডিটি অফ এম মাইনাস এম জি, মানে ওর ওয়েটের সমান। সিমিলারলি এ নিট হবে, মানে যখন আর্থে থাকবে, যখনই কোনো ম্যাথে দেখবা বলবে যে পৃথিবী থেকে একটা রকেটকে লঞ্চ করলাম, তখন তোমার এই ফর্মুলাগুলো ইয়ে করতে হবে। মাইনাস জি। আচ্ছা, বাট আমরা অ্যাকচুয়ালি খুব বেশি এইগুলো ইউজ করি না, এই যে এই দুইটা আমরা এখানে বেসিক্যালি ওই যে ভ্যালু দিয়ে যেটা আছে সেটা ইউজ করি। মানে তোমার আমি বলি ম্যাথ করার জন্য এই ফর্মুলাটা এই দুইটা জানলেই হবে। আর যখন পৃথিবী থেকে লঞ্চ করবা, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআর ডেল এম বাই ডেল টি মাইনাস এম জি, মানে ওর ওয়েটের জন্য একটু ফোর্সটা কম হবে, অ্যাক্সেলারেশন হবে ওয়ান বাই এম ভিআর, এখানে স্মল এম ক্যাপিটাল এম একই, ডেল এম বাই ডেল টি মাইনাস জি। এই দুইটা ভালোভাবে, এই চারটা ফর্মুলা ভালোভাবে মুখস্থ রাখবে। ওকে, আজকে এই পর্যন্তই। আমি রাত্রে একটা শিট দিব, এই শিটটা এই পুরো উইক ধরে সলভ করবা, আর যারা মোশন এখনও শেষ করে না ওইগুলোও সলভ করো।